সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, হাজারাতুল ডিগ্রি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন, সিনিয়র প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। তোমরা একাদশ শ্রেণীর নতুন ভর্তিকৃত ছাত্রছাত্রীবৃন্দ, আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বিষয়ে ইতিপূর্বে দুটি ক্লাস নিয়েছিলাম। আজকে তৃতীয় ক্লাস। এই তৃতীয় ক্লাসে আমি উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ সম্পর্কে আলোচনা করব। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই আলোচনার আগে তোমাদেরকে আমি একটা মেসেজ দিতে চাই। এতদিন আমরা অনলাইন ক্লাস নিয়েছিলাম, এটাতে তোমাদের সাথে সরাসরি কানেক্টিভিটি ছিল না এবং ফেস টু ফেস কনভারসেশন হতো না। এখন কলেজ কর্তৃপক্ষ আগামী 21 তারিখ থেকে জুম অ্যাপসের মাধ্যমে ক্লাস নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছেন এবং রুটিনও প্রণয়ন করেছেন। তো এক্ষেত্রে আগামী 21 তারিখ থেকে রুটিন ভিত্তিক তোমাদের জুম ক্লাসে অ্যাটেন্ড করা বাধ্যতামূলক এবং ওই অ্যাটেন্ড করলে সেখানে তোমাদের হাজিরা কাউন্ট করা হবে। আর যদি অ্যাটেন্ড না করো, তোমাদের হাজিরা কাউন্ট হবে না, তুমি অ্যাবসেন্ট বলে গণ্য হবে। এই জন্য সবাইকে 21 তারিখ থেকে রুটিন অনুযায়ী জুম অ্যাপসের মেথডে ক্লাস করার জন্য আমি তোমাদেরকে নির্দেশ দিচ্ছি। তো এখানে জুম ক্লাসে অ্যাটেন্ড করার জন্য তোমাদেরকে পাসওয়ার্ড জানতে হবে। সকল শিক্ষকের পাসওয়ার্ড একটাই, 104237, আর আইডি নাম্বার এক এক শিক্ষকের এক এক রকম এবং এটা রুটিনের সাথে শিক্ষকের নামের সাথে দেওয়া আছে রুটিনের নিচে। তোমরা সেটা কালেক্ট করে নিবা। তোমার আমাদের ফেসবুকে ওগুলো দেওয়া হয়েছে, কলেজে আসলে পাওয়া যাবে। আমার আইডি হলো মোহাম্মদ আনোয়ার হোসেন, আমি প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ। 9482473478, এটা হলো আমাদের জুম আইডি। তো আশা করি তোমরা প্রত্যেকটি ক্লাস অ্যাটেন্ড করবা। এই অ্যাটেন্ড করার জন্য তোমাদের পূর্ব প্রস্তুতি হিসাবে তোমাদের অ্যান্ড্রয়েড ফোন এবং যাদের বাসায় ইন্টারনেট কানেকশান আছে অথবা যাদের নাই, যারা এমবি ডাটা ইউজ করো মোবাইল ডাটা, সেগুলো পর্যাপ্ত মজুত রাখবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা এই উৎপাদনের উপকরণ, এটা দ্বিতীয় অধ্যায় ফ্যাক্টরস অফ প্রোডাকশন, এই বিষয়ে আলোচনা করব। উৎপাদনের উপকরণ বলতে আমরা বুঝি যে সকল জিনিসগুলোর সমন্বয়ে একটি জিনিস তৈরি হয় বা উৎপাদন করা হয়, সেগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ। অর্থাৎ যে সকল আইটেমগুলো দিয়ে একটি ফিনিশ প্রোডাক্ট তৈরি করা হয়, সেই আইটেমগুলোকে বলা হয় উৎপাদনের উপকরণ। তো উৎপাদনের উপকরণ মূলত অর্থনীতিবিদগণ 4টি উপকরণের কথা বলেছেন। এগুলো হলো ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। তো এগুলো হলো উৎপাদনের মৌলিক উপকরণ। ভূমি মানে ল্যান্ড, শ্রম মানে লেবার, ক্যাপিটাল, অর্গানাইজেশন। এই 4টা হলো উৎপাদনের উপকরণ। আমরা এই দ্বিতীয় অধ্যায়ে মূলত উৎপাদনের এই 4টি উপকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে যেহেতু উপকরণ সম্পর্কে বলা হচ্ছে, আমি 4টা সম্পর্কে প্রথমে একটু আলোচনা করে পরবর্তীতে এগুলোর বিস্তারিত আলোচনায় যাব। আজকে মূলত ভূমি সম্পর্কে আলোচনা করব। তো ভূমি হলো প্রকৃতির দান বা আল্লাহর দান। এটা কেউ তৈরি করতে পারে না, এটা আদি অক্ষয়। অর্থাৎ পৃথিবী সৃষ্টির আদিকালে যে পরিমাণ মাটি, পানি, বায়ু স্রষ্টা সৃষ্টি করেছেন, সবগুলো মিলে ভূমি। এটা মানুষ সৃষ্ট নয়। আর শ্রম হলো মানুষ শারীরিক ও মানসিক
ভাবে পরিশ্রম করে যে পণ্য বা সেবা উৎপাদন করে থাকে সেটা শ্রম। আর মূলধন হলো নগদ টাকা, যেটা উৎপাদন কাজে ব্যবহৃত হয়, পুনরুৎপাদন কাজে ব্যবহৃত হয় যে টাকা বা অর্থটা, সেটা হলো মূলধন। আর সংগঠন হলো এই ভূমি, শ্রম, মূলধনগুলোকে এক জায়গায় সংগঠিত করে উৎপাদন কার্যক্রম পরিচালনার উপযোগী অবস্থা সৃষ্টি করার প্রক্রিয়াটাই হলো সংগঠন। তো আমরা উৎপাদনের 4টি উপকরণ সম্পর্কে সাধারণ আলোচনা করলাম। এখন আমি উৎপাদনের 1 নম্বর উপকরণ ভূমি ভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। সেখানে আমরা ভূমি কি, ভূমির বৈশিষ্ট্য, ভূমির গুরুত্ব, এবং ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ। ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক সমূহ আলোচনা করব। তো এখানে ভূমি বিষয়টা হলো প্রকৃতির দান এবং ভূমি আদি ও অক্ষয়। তো ভূমি বলতে সাধারণত ভূপৃষ্ঠের উপরিভাগকে বোঝালেও আসলে বিস্তারিত অর্থে ভূমি বলতে শুধু মাটিকে বোঝায় না। মাটির উর্বরা শক্তি, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, পানি, বাতাস, সাগর প্রভৃতি প্রাকৃতিকভাবে যেগুলো সৃষ্টি সেগুলোকে আমরা ভূমি বলবো। অর্থাৎ ভূমি বলতে শুধু মাটিকে বুঝবো না, আবহাওয়া, জলবায়ু, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ যত কিছু আছে সব কিছুর সমন্বয়ে ভূমি বলা হয়। অর্থাৎ ভূমি শুধু মাটিকে বোঝায় না, মাটির উর্বরা শক্তি, অর্থাৎ যে মাটিতে উর্বরা শক্তি নেই, যেমন মরুভূমি মাটি আছে বা বেলে মাটি, সেটার কোনো উর্বরা শক্তি নেই, সুতরাং এটা ভূমি হবে না। ভূমি করতে গেলে যেটার উর্বরা শক্তি আছে সেটাই ভূমি হবে, যেটার উৎপাদিত শক্তি আছে, ফার্টাইলিটি আছে। তা না হলে যেগুলো নিষ্ফল বা ব্যারেন ল্যান্ড এগুলোকে আমরা ভূমি করবো না। অর্থাৎ যার উৎপাদিত শক্তি আছে, উর্বরতা শক্তি আছে, তারপরে আবহাওয়া, জলবায়ু উৎপাদনের উপযোগী যে এলাকার মাটি, সেগুলোকে আমরা ভূমি বলবো। আমরা দেখি পুরো পৃথিবীতে এক এক জায়গায় এক এক ধরনের ফসল বেশি হয়। যেমন বাংলাদেশের মুন্সিগঞ্জের মাটিতে বেশি পরিমাণে আলু উৎপাদিত হয়, তারপরে সিলেটের পাহাড়ি অঞ্চলে চা উৎপাদিত হয়, রাজশাহী অঞ্চলের মাটি আম চাষের জন্য উপযোগী। এরকম পৃথিবীর বিভিন্ন দেশে, যেমন ইজিপশিয়ান কটনের কথা আমরা জানি, তুলা, মিশরীয় তুলা পৃথিবীর বিখ্যাত। বাংলাদেশের মাটি ধান পাটের জন্য বিখ্যাত। তো এরকম এক এক জায়গার মাটি এক একটা পণ্যের জন্য স্পেশাল ভাবে উর্বরা শক্তি নিয়ে স্রষ্টা তৈরি করেছে। তো ভূমির বৈশিষ্ট্য বলতে আমরা বৈশিষ্ট্যগুলো এখন আলোচনা করব। 1 নম্বর বৈশিষ্ট্য হলো ভূমি প্রকৃতির দান। ভূমিটা কোনো মনুষ্যসৃষ্ট জিনিস নয়, ভূমি প্রকৃতির দান, গিফট অফ নেচার, এটা তার 1 নম্বর বৈশিষ্ট্য। তারপরে উৎপাদন ব্যয় নেই, সীমিত যোগান, স্থানান্তরযোগ্য নয়,
আদিম ও অক্ষয়। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব, গুণগত ভিন্নতা। ক্রমহ্রাসমান উৎপাদন বিধির প্রভাব, বিকল্প ব্যবহার। তো ভূমি প্রকৃতিদান কোনো মনুষ্য সৃষ্ট জিনিস নয়, এটা ঈশ্বর বলি, ভগবান বলি, আল্লাহ বলি, খোদা বলি, তিনি সৃষ্টি করেছেন। পৃথিবীর সৃষ্টির সাথে সাথে উৎপাদন ব্যয় নেই, অর্থাৎ ভূমি যেহেতু মানুষ তৈরি করতে পারে না, বানাতে পারে না, এটা প্রকৃতির দান, এটা কোনো উৎপাদন খরচ নাই। সীমিত যোগান, অর্থাৎ আল্লাহ পৃথিবী নামক যে গ্রহটি যখন সৃষ্টি করেছেন, এই পৃথিবীর আয়তন যতটুকু, এই আয়তনের, তোমরা হয়তো জানো, এই পৃথিবী নামক গ্রহের মধ্যে দুইটা মৌলিক জিনিস, একটা হলো পানি, একটা হলো মাটি। তো এখানে মাটির পরিমাণ মাত্র, ভূমির পরিমাণ হলো মাত্র 29%, আর 31% হলো পানি। পৃথিবীর যে আয়তন, এটার 71 ভাগ হলো পানি, আর 29 ভাগ মাত্র ভূমি। এজন্য এটার যোগান সীমিত, 29% এটাই ঘুরে ফিরে দুনিয়াতে থাকবে। তবে এটার গুণগত পরিবর্তন হতে পারে, কোথাও কোনো ভূমি এক সময় আবাদযোগ্য ছিল, মানুষের বসবাসযোগ্য ছিল, অনেক সময় এটা পানিতে তলিয়ে গেছে, সাগরে তলিয়ে গেছে, এরকম হতে পারে, পরিবর্তন হতে পারে। তবে সব কিছু মিলে পানি এবং ভূমির পরিমাণ এরকম। তারপরে স্থানান্তরযোগ্য নয়, ভূমিকে কোথাও নিয়ে যাওয়া যায় না, যে ভূমি যেখানে আছে সেখানেই থাকবে বিদ্যমান, অর্থাৎ এটা স্থানান্তরযোগ্য নয়। আবার বলে আদিম ও অক্ষয়, অর্থাৎ মাটিটা সব কিছুর ক্ষয় আছে, ধ্বংস আছে, বিনাশ আছে, কিন্তু মাটি ধ্বংস হবে না। তবে হবে আমাদের ইসলাম ধর্ম মতে যেখানে বলা হচ্ছে মহাপ্রলয় বা কিয়ামত যখন হবে তখন হয়তো ধ্বংস হবে, এর আগে মাটি ধ্বংস হবে না, বলা হচ্ছে আদিম ও অক্ষয়। সাধারণ অর্থে ধ্বংস নাই, কিন্তু ইসলাম মতে এটা একদিন হয়তো ধ্বংস হবে। আবার গুণগত ভিন্নতা, অর্থাৎ পৃথিবীর সকল মাটির গুণগত মান একরকম নয়। বেলে মাটি, দোআঁশ মাটি, এঁটেল মাটি, এঁটেল দোআঁশ মাটি, বিভিন্ন ধরনের মাটি আছে। এই মাটি পাথুরে মাটি, বিভিন্ন ধরনের মাটির গুণাগুণ বিভিন্ন রকম, এবং বিভিন্ন ধরনের মাটিতে বিভিন্ন ধরনের উদ্ভিদ ফসলাদি বেশি পরিমাণে উৎপাদন হয়, কিছু কিছু ভূমিতে কম পরিমাণে উৎপাদন হয়। গুণগত ভিন্নতা থাকে, কোনো কোনো জমিতে বেশি উৎপাদন হয়, কোনো জমিতে কম হয়। ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধির প্রভাব, অর্থাৎ একটি জমিতে ক্রমান্বয়ে বেশি মূলধন প্রয়োগ করার ফলে এক পর্যায়ে উৎপাদন শক্তি বৃদ্ধি পাবে, কিন্তু এরপরেও যদি এখানে যদি আরও বেশি সার, আরও বেশি বৈজ্ঞানিক পদ্ধতি, প্রযুক্তি ইউজ করা হয়, তখন উৎপাদন না বেড়ে কমতে থাকবে। এটাকে বলা হয় ক্রমহ্রাসমান উৎপাদন। আর বিকল্প ব্যবহার, অর্থাৎ একটা জমিকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। আমি আজকে একটা জমিতে পাট চাষ করলাম, আগামী বছর আলু চাষ করলাম, আগামী বছর এরপরের বছর এটাতে আমি ইট বানানোর কারখানা, ব্রিকফিল্ড তৈরি করলাম, এরপরে আমি এখানে একটা বিশাল বাড়ি বানিয়ে ফেললাম। কীভাবে বিকল্প ব্যবহার করা যায়। তো এরপরে আমরা যেটা আলোচনা করবো ভূমির গুরুত্ব। ভূমির কী কী গুরুত্ব আছে, অর্থাৎ ভূমি কেন প্রয়োজন, ভূমি আমাদের মনুষ্য বসবাসের জন্য কেন দরকার, ভূমির গুরুত্ব, আদি ও মৌলিক উপাদান। আদি ও মৌলিক উপাদান।
কাঁচামালের যোগান দাতা। অর্থনৈতিক উন্নয়ন, সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা ভূমির যে গুরুত্ব ইম্পর্টেন্স গুলো দেখলাম। আদি ও মৌলিক উপাদান, অর্থাৎ আমরা যদি দুনিয়াতে শুধু পানি থাকতো, আগে বলছিলাম দুনিয়াতে পানির পরিমাণ 71% এবং ভূমির পরিমাণ 29%। তো পুরা দুনিয়াটা, পৃথিবী নামক গ্রহটা যদি পানিতে ভরপুর থাকতো তাহলে মানুষের অস্তিত্ব বা কোনো প্রাণীর অস্তিত্ব হয়তো থাকতো না। এজন্য মানুষের অস্তিত্ব এবং মানুষের খাদ্য উৎপাদন, বস্ত্র উৎপাদন, অর্থাৎ মানুষের বেঁচে থাকার জন্য যতগুলো বেঁচে থাকার, এর মধ্যে মৌলিক উপাদান হলো ভূমি। তারপর ব্যবসা বাণিজ্যের উন্নয়ন, অর্থাৎ মানুষ বেঁচে থাকার জন্য তার পেশা হিসেবে ব্যবসা বাণিজ্য করে থাকে। ব্যবসা বাণিজ্যের উন্নয়ন করার জন্য ভূমি বিভিন্ন ব্যবহার আছে। যেমন পুরো পৃথিবীতে প্রথমে যখন সভ্যতা গড়ে উঠেছিল, বিভিন্ন সাগরের পাড়ে, নদীর পাড়ে বিভিন্ন সভ্যতা গড়ে উঠেছিল এবং বড় বড় শহরগুলো আমরা দেখতে পাই। ঢাকা শহর বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত, চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরে অবস্থিত, লন্ডন ট্যামস নদীর তীরে অবস্থিত, এভাবে কলকাতা হুগলি নদীর তীরে অবস্থিত। এভাবে আদি বা বসতিগুলো ভূমির সুবিধা অনুযায়ী, যোগাযোগের সুবিধা অনুযায়ী বিভিন্ন নদী বা সাগর তীরে গড়ে উঠেছিল। এবার কাঁচামালের যোগান দাতা, ভূমি না থাকলে আমরা বিভিন্ন শিল্প কারখানার কাঁচামাল পেতাম না। যেমন রাইস মিলের জন্য কাঁচামাল হলো ধানের জন্য জমি দরকার, তারপরে জুট মিল, পাট কলের জন্য দরকার পাট উৎপাদন করতে গেলে সেখানে ভূমি দরকার। তারপরে কটন মিল বা টেক্সটাইল মিলের জন্য দরকার সুতা উৎপাদনের জন্য তুলা দরকার, তুলা উৎপাদনের জন্য ভূমি দরকার। তারপরে অর্থনৈতিক উন্নয়ন, মানুষ অর্থ আয়ের জন্য তার ভূমি দরকার আছে। মিল কারখানা তৈরি করার জন্য ভূমি দরকার, ঘর বাড়ি তৈরি করার জন্য ভূমি দরকার। তারপরে ভূমিটা হলেও মানুষের নিরাপদ আশ্রয়, ভূমি ছাড়া মানুষ বসবাস করতে পারে না। ভূমি যেখানে আছে, সুন্দর সমতল ভূমি, সেখানেই বেশি মানুষ বসবাস করে। পাহাড়ি অঞ্চলে মানুষ যেখানে দুর্গম পথ, চলাফেরার অসুবিধা কষ্ট, সেখানে মানুষ তুলনামূলকভাবে কম। তখন জীবনযাত্রার মান উন্নয়ন, ভূমি মানুষকে, যেমন ঢাকা শহর অল্প জায়গায় অধিক লোক বসবাস করে, প্রায় 1.5 কোটি 2 কোটি মানুষ ঢাকা শহরে। সেখানকার মানুষরা কেন্দ্রীভূত, অর্থাৎ সকল সুযোগ সুবিধা সেখানে বিদ্যমান বিধায় মানুষ ঢাকায় থাকতে চায়, ঢাকা শহরে থাকতে চায়। এখানে তাদের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কারণ সেখানে অল্প জায়গার মধ্যে সকল সুযোগ সুবিধা বিদ্যমান রয়েছে। উৎপাদনের মূল ভিত্তি, অর্থাৎ যে কোনো পণ্য উৎপাদন করতে গেলে আকাশে তো উৎপাদন করা যাবে না, এর জন্য ভূমি লাগবে। অর্থাৎ কৃষিজাত পণ্যগুলি আর শিল্পজাত পণ্যগুলি সবগুলোর জন্য ভূমি প্রয়োজন। বলা হচ্ছে উৎপাদনের মূল ভিত্তি। এরপরে লাস্ট আলোচনাটা খুবই ছোট, ভূমির উৎপাদন ক্ষমতার নির্ধারক সমূহ। উৎপাদন ক্ষমতার নির্ধারকগুলো, অর্থাৎ উৎপাদন ক্ষমতা কি কি বিষয়ের উপর নির্ভর করে। তাহলে নির্ধারকগুলো হলো ভূমির প্রকৃতি, ভূমির অবস্থান, জলবায়ু, প্রযুক্তির ব্যবহার,
মানবিক প্রচেষ্টা। দেশের অর্থনৈতিক অবস্থা। তো সুপ্রিয় ছাত্রছাত্রীরা, অর্থাৎ ভূমির নেচারের উপর ভিত্তি করে ভূমির উৎপাদন ক্ষমতা ভেরি করে। অর্থাৎ দোআঁশ মাটিতে এক ধরনের ফসল হয়, এঁটেল দোআঁশ মাটিতে এক ধরনের হয়, বেলে মাটিতে এক ধরনের উৎপাদন হয়। ভূমির প্রকৃতির উপর পাহাড়ি অঞ্চলে এক ধরনের, টিলাভূমিতে এক ধরনের, সমতল ভূমিতে এক ধরনের, ভূমির প্রকৃতির উপর নির্ভর করে উৎপাদন উঠানামা করে। তারপর ভূমির অবস্থান, যেমন যে সকল ভূমিগুলো নদীর তীরে অবস্থিত, ফলি মাটির জমি, সেখানে প্রচুর শস্য উৎপাদন হয়। অর্থাৎ নদীর তীরে জমিগুলোতে শস্য উৎপাদন হয়। আবার সাগর পাড়ে যেখানে লবণাক্ত পানি ঢুকে, সেখানে জমিতে ফসলাদি হয় না, সেখানে চিংড়ি চাষ করা যায়। তারপরে জলবায়ু, এক এক জলবায়ু, নিরক্ষীয় জলবায়ু, নাতিশীতোষ্ণ জলবায়ু, চরমবাহন জলবায়ু, আর্দ্র জলবায়ু, বিভিন্ন জলবায়ু ক্লাইমেটিক চেঞ্জের কারণে এটার উর্বরা শক্তি এবং ভূমির উৎপাদন ক্ষমতার মধ্যে পার্থক্য সৃষ্টি হয়। তারপর প্রযুক্তির ব্যবহার, যে দেশ বা মানুষ প্রযুক্তি ব্যবহার করে ভূমিকে বেশি ব্যবহার করে বেশি পরিমাণ শস্য বা ফসল বা পণ্য উৎপাদন করতে পারে। যেমন আমাদের দেশে গেল কয়েক মাসে দেশের বিভিন্ন জেলায় প্রচুর বন্যা হয়েছে, সেখানে কৃষকরা ধান বপন করেছে, সেগুলো পচে গেছে। শেষমেশ দেখা গেল বীজতলা বানানোর মতো কোনো ভূমি নাই, পানি জমে আছে। তখন তারা কি করলো, ভাসমান কলা গাছ দিয়ে, বাঁশ দিয়ে, সেটার উপর কচুরিপানা দিয়ে, তার উপর মাটি দিয়ে ধান চারা বপন করে বীজ করে, যখন বন্যার পানি চলে গেল তখন তারা এগুলো জমিতে লাগাচ্ছে। এটা হলো প্রযুক্তি। এরকম আরও অনেক ধরনের আধুনিক প্রযুক্তি ব্যবহার করে ভূমি থেকে অনেক বেশি উৎপাদন করা সম্ভব হয়। তারপরে মানবিক প্রচেষ্টা, মানুষ চেষ্টা করে অনেক নিষ্ফলা জমিকে উর্বর জমিতে রূপান্তর করেছে। তারপর দেশের অর্থনৈতিক অবস্থা, অর্থাৎ যে সকল দেশের অর্থনৈতিক অবস্থা ভালো, সেই সকল দেশে অনেক টাকা বিনিয়োগ করে তারা জমিগুলোকে উর্বরা শক্তি বৃদ্ধি করার জন্য সরকারিভাবে বেসরকারিভাবে চেষ্টা করে। এভাবে ভূমির উৎপাদন ক্ষমতার ব্যবহার নিয়ে তারতম্য সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা উৎপাদন ব্যবস্থাপনা বিবরণ প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ জানলাম চারটি: ভূমি, শ্রম, মূলধন সংগঠন এবং ভূমির জানলাম ভূমি কী, ভূমির বৈশিষ্ট্য কী, ভূমির গুরুত্ব কী, ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারণ সম্ভব। তো এই ভূমি সম্পর্কে বিস্তারিত আলোচনা আজকে এখানে আমি শেষ করছি। আগামী ক্লাসে তোমাদের দেখা হবে। আবার পরিশেষে আমি আবার বলছি, আগামী 21 নভেম্বর থেকে জুম অ্যাপসের মাধ্যমে নির্ধারিত রুটিন মোতাবেক, রুটিনগুলো অনলাইনে দেওয়া হয়েছে, কলেজের নোটিশগুলো পাওয়া যাবে। সেখানে শিক্ষকদের পাসওয়ার্ড এবং আইডি দেওয়া আছে। তোমরা পাসওয়ার্ড এবং আইডি, তারপরে তোমার মোবাইল ডাটা বা ওয়াইফাই লাইন, তারপরে তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ইত্যাদি নিয়ে প্রস্তুতি নিবে। আগামী 21 তারিখ থেকে আর এই পদ্ধতিতে ক্লাস হবে না, জুম অ্যাপসের মাধ্যমে সরাসরি সামনাসামনি তোমরা স্ক্রিনে অ্যাটেন্ড করবে, সেই মোতাবেক ক্লাস হবে। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবে।